ব্যবসা সহজ করার পথে কোনো কর্মকর্তা কর্মচারী বাধা দিলে সরকার ছাড় দেবে না। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ব্যবসার খরচ কমিয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হচ্ছে। তার আশা, বেতন বাড়ানো হলে সরকারি চাকরিজীবীদের দুর্নীতি কমে আসবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আর্থিক খাতে দলীয় সুবিধাভোগী তৈরি করতে বাজেট দেয়া হয়নি। রুহুল আমিনের রিপোর্ট। বাজেট উপস্থাপনের পরদিন রীতি মেনে মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে ব্যাখ্যা ও নানা প্রশ্নের জবাব দিতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হাজির হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সূচনা বক্তব্যের পর তিনি বিদ্ধ হতে থাকেন সাংবাদিকদের প্রশ্নবাণে। প্রায় 2 ঘন্টা নানা প্রশ্নের জবাব দেন, তবে ধৈর্য হারাননি। অর্থমন্ত্রী জানান, দলীয় লোকদের সুবিধা দিতে বাজেট করা হয়নি। ইচ্ছাকৃত বৈষম্য করা বিএনপি সরকারের লক্ষ্য নয়। আমরা তো বাজেটটা কোনো দলের জন্য করি নাই, এই জায়গাটাতে আমরা ভুল করতেছি। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। আমরা ফিনান্সিয়াল সেক্টরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফিনান্সিয়াল সেক্টরে কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করবো না, এটা পরিষ্কার করে আমি বলতে চাই। দল করবে তো মানুষ, দল করবে না। আবার সবাই ভোট দিতে হবে তাও তো না আমাদেরকে। আমার কথা হচ্ছে, আমরা নাগরিক সুবিধা নাগরিকের জন্য, কোনো দলের জন্য করতে পারবো না। অর্থমন্ত্রী বলেন, তেল বিদ্যুতের মূল্য বৃদ্ধি, যুদ্ধ, বিশ্ব অর্থনীতিতে নানা পরিবর্তন সহ নানা কারণে মূল্যস্ফীতি হচ্ছে। বাজারে র্যাব পুলিশ পাঠিয়ে যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যবসার খরচ কমানোর পথে হাঁটছে। আমাদের যে মূল চেষ্টাটা হচ্ছে ইনফ্লেশন, এক্সটার্নাল ইম্প্যাক্টের উপর যে ইনফ্লেশন হয়, এটা আমাদের কিছু করার থাকে না। আমরা চেষ্টা করতে হবে এই সিচুয়েশনে আমরা আমাদের কষ্টটা কিভাবে কমিয়ে আনতে পারি ব্যবসা বাণিজ্যের। অর্থমন্ত্রী সাফ জানান, ডিরেগুলেশন বা বিনিয়ন্ত্রণের পথে কেউ বাধা দিলে সহ্য করা হবে না। তার আশা, নতুন পে স্কেলের ফলে সরকারি কর্মচারীদের দুর্নীতি কমে আসবে। এটার জন্য একটা টাস্ক ফোর্স থাকবে, হাই পাওয়ার্ড, যারা কন্টিনিউয়াস ওভারসাইট করবে। আমরা যে বিনিয়ন্ত্রণের নীতিমালাগুলো প্রণয়ন করতে যাচ্ছি, কোথায় ভায়োলেশন হচ্ছে, কে ভায়োলেশন হচ্ছে, কে করছে, সুতরাং ইট উইল বি ইনস্ট্যান্ট অ্যাকশন। দ্বিতীয় কথা হচ্ছে ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটে যারা সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ আছেন, যারা এফেক্টেড হচ্ছেন কোনো সরকারি কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে, অবহেলার কারণে কিংবা অন্য কোনো কারণে, তারা ওই ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথে যে টাস্ক ফোর্স উইল গেট ইনটু অ্যাক্ট। রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে এনবিআরকে 2 ভাগ করে যোগ্য লোকদের বসানো হবে বলেও জানান অর্থমন্ত্রী। বলেন, বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ নেয়ার মতো পুরনো পথে সরকার হাঁটবে না। আবার এই ডিরেগুলেশন যদি আমরা। রুহুল আমিন, 71, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোশতাকুর রহমান জানিয়েছেন, ইসলামী ব্যাংক নিয়ে একটি গোষ্ঠী অস্থিরতা তৈরির চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। জানান, ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে নিজের ঋণ খেলাপি হওয়ার অভিযোগেরও ব্যাখ্যা দেন গভর্নর। জানান, তার কারখানা কোনো অনৈতিক সুবিধা নেয়নি। ইমদাদ হোসেনের রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ নিয়ে অস্থিরতা চলছে বেশ কয়েকদিন ধরে। আস্থাহীনতায় টাকা তুলে নিচ্ছেন আতঙ্কিত অনেক গ্রাহক, আবার অনেকে আন্দোলন করছেন। এমন পরিস্থিতিকে একটি গোষ্ঠীর অস্থিরতার ছক হিসেবে দেখছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, অস্থিরতা করে লাভ হবে না, আমানত ফেরত পাবেন গ্রাহকরা। সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার, এরপর থেকে দেখলাম যে এর অস্থির করার একটা প্রচেষ্টা আছে। সো আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যেই। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন। এ সময় নিজের ঋণ খেলাপির অভিযোগের জবাবও দেন তিনি। জানান, 100 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে তার নিজের প্রতিষ্ঠান। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি ব্যাংকের কাছে 1 টাকা ঋণ মওকুফ চায় নাই। শুধুমাত্র যেটা হয়েছে, সেই ফ্যাক্টরিটার প্রথম স্যাংশন ছিল এফএসএসপি প্রজেক্টের আন্ডারে, যেখানে সুদের হার ছিল 4%।
তো 150 কোটি টাকা ইনভেস্ট করার পরে ব্যাংক জানায় যে ওই ফান্ডটা শেষ হয়ে গেছে, আপনাদেরকে এখন 9 থেকে 11% সুদ দিতে হবে। এইটা নিশ্চিত থাকেন যে আমরা কখনো 1 পয়সা 1 টাকা ঋণ মৌকুফ চাই নাই, ঋণ নেইও নাই, এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে 100 কোটি টাকার উপরে ব্যাংকে পরিশোধও করে দিচ্ছে। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, আগের সরকারের লুটপাটের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে বর্তমান সরকারকে। ক্যাপাসিটি চার্জ নিয়ে উভয় সংকটের কথাও জানান মন্ত্রী। এই ইনভেস্টরদেরকে ব্যাংকেবল করার জন্য এই ক্যাপাসিটি চার্জটা এই ইনভেস্টরকে দিয়ে এখানে পাওয়ার স্টেশন নিয়ে আসছে। আর যদি আপনার ক্যাপাসিটিটা বন্ধ করে দেন তাহলে আমরা পাওয়ার স্টেশন চালাতে পারবো না। আর আমার অবস্থাটা বুঝতে হবে আপনাদেরকে। আমি যদি এটা জোর করতে যাই, যদি পাওয়ার বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই দেশের মধ্যেও আবার পাওয়ারের ক্রাইসিস সৃষ্টি হবে। পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 5 লক্ষ ডিজিটাল মিটারের অর্ডার দিয়েছে, 2.5 লক্ষ মিটার এনেছে। এনে আপনার এই 3 বছরে আপনার মাত্র 65টা মিটার সিনক্রোনাইজ করতে পেরেছে। সংবাদ সম্মেলনে প্রকল্পের নামে চুরির অভিযোগও তোলেন জ্বালানি মন্ত্রী। আমাদের দেশ থেকে টাকা বের করে নিয়ে চলে গেছে। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। তাই প্রশাসনিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও সুশাসন ছাড়া এর বাস্তবায়ন সম্ভব নয়। বাজেট নিয়ে এমন পর্যবেক্ষণ গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। পরিবর্তনের বার্তা নিয়ে ক্ষমতায় এলেও কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সরকারের তীব্র সমালোচনা করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক। রাজস্ব আদায়ে বাড়তি মনোযোগের পরামর্শও দিয়েছেন তিনি। রাকিব আল জাবেদের রিপোর্ট। যেগুলো আমাদের নিম্ন শ্রেণীর, মধ্যম শ্রেণীর জন্য দৈনন্দিন জীবনে তাদের জীবনযাত্রার মানের উপর চাপ সৃষ্টি করে, এইগুলো সবগুলো কমিয়ে দেওয়া হয়েছে। 2 দশক পর বিএনপি সরকারের প্রথম বাজেট ঘোষণার পর চলছে চুলচেরা বিশ্লেষণ জানিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সামষ্টিক অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে। শুধুমাত্র আমরা দেখছি যে আলোচনার শুরুতেই বাজেটের নানা দিক তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, চলমান বাস্তবতায় আমূল সংস্কার না করলে সম্ভব নয় 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়। এছাড়াও বিদ্যমান বাজার ব্যবস্থায় 7.5% মূল্যস্ফীতি নামিয়ে আনাও কঠিন হবে সরকারের জন্য। আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। প্রবৃদ্ধি দুর্বল হয়ে পড়েছে, দুর্বল ব্যক্তি খাতের বিনিয়োগ, কর্মসংস্থান হচ্ছে না, রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে এবং ব্যাংকিং খাত দুর্বল অবস্থায় রয়েছে। সংবাদ সম্মেলনে কৃষি খাতে বরাদ্দ কমিয়ে আনায় খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়বে বলে জানায় সিপিডি। আর বিনিয়োগ কর্মসংস্থান নিশ্চিতে সরকারকে ব্যাংক খাত থেকে ঋণ কমানোরও পরামর্শ দেওয়া হয়। এই সময় ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের তোড়জোড় দেখা গেলেও প্রাতিষ্ঠানিক সক্ষমতা না বাড়ালে কঠিন হবে ওয়াদা পূরণ। কৃষি খাতে এডিপির অ্যালোকেশন এটা কমেছে 4.7% থেকে এখন আগামী অর্থ বছরে 3.6% হবে। এটা আমাদের জন্য একটা উদ্বেগজনক বিষয়, কারণ আমরা এই খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কৃষি খাতে যথেষ্ট বরাদ্দ দেওয়া প্রয়োজন। বাস্তবায়ন করার জন্য যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেটা যদি আমরা করতে পারি তাহলেই কেবলমাত্র কিন্তু আমাদের লক্ষ্যমাত্রাগুলি হবে। দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে সরকার বাজেট দেয় আর্থিক শৃঙ্খলায় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানায় সিপিডি। এই সময় কালো টাকা সাদা করার সুযোগকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অনৈতিক বলে মন্তব্য করেন সংস্থার সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে তার থেকে সরকারের কাছে আয় খুবই কম আসছে, বরং এটা একটা অন্যদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে। সো অর্থনৈতিক, নৈতিক এবং রাজনৈতিক 3ভাবেই আমরা এটাকে অ্যাটাক করেছি। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দেয় সিপিডি। এইবারের যে অ্যালোকেশন হয়েছে এটা তো দ্বিগুণ 3 গুণের বেশি। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আমরা একটু জানতে চাই। আপনারা জানেন যে নতুন বাজেটে সরকার নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বেশ কিছু ছাড় দেওয়ার চেষ্টা করেছে। তো সেই প্রভাব তাৎক্ষণিকভাবে কতটুকু পড়লো তার এই খবরাখবর নিয়ে আমাদের সহকর্মী মেজবা হাসান আমাদের সাথে যোগ দিচ্ছেন সরাসরি।
মেজবা, আপনি তো রয়েছেন বাজারে, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তো যেমনটি বলছিলাম যে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার এই বাজেটে ছাড়ের ব্যবস্থা করেছেন। তো কেমন দেখছেন বাজার পরিস্থিতি এবং এই দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। বাজার পরিস্থিতি যদি মোটা দাগে বলি, যে বাজেটে যে উৎস কর কমানো হয়েছে প্রায় নিত্যপণ্যের 60টি পণ্যে, তার প্রভাব আমরা এখনো পর্যন্ত বাজারে দেখিনি। যে সবকিছু বাজারে যদি এখন কিন্তু আগের বাড়তি দামেই স্থিতিশীল রয়েছে, বিশেষ করে গ্রীষ্মের সবজি, এখন বাজারে গ্রীষ্মের মৌসুমে ভরা সবজি কিন্তু সেই বাড়তি দামেই কিন্তু বিক্রি হচ্ছে। বিশেষ করে ধুন্দুল, ঝিঙা, পটল থেকে শুরু করে এসব সবজির দাম কিন্তু এখনো পর্যন্ত বাড়তি রয়েছে। ধুন্দুল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, ঝিঙা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। সজনার দামটাও কিন্তু আমরা দেখেছি 100 থেকে 150 টাকার মধ্যে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। 60 টাকার নিচে কিন্তু বিশেষ করে কাঁচা সবজি সেটি কিন্তু বাজারে নেই। আমরা যদি মুরগির দামে যাই, সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে সে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি যেটি বিক্রি হচ্ছে এখন কিন্তু 170 টাকা কেজি। সোনালী মুরগি কিন্তু রকম ভেদে, সোনালী মুরগি দুই ধরনের, সেক্ষেত্রে রকম ভেদে 340, কোনো ক্ষেত্রে 380 টাকা বিক্রি হচ্ছে। সবকিছু মিলে বাজারে যে বাড়তি দাম, সেই বাড়তি দামে কিন্তু লাগাম টানা যায়নি। সরকার এবার বাজেটে যে উৎস কর ছাড় দিয়েছে, আমরা বিক্রেতাদের সাথে ক্রেতাদের সাথে উভয় পক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে আসলে এই ছাড় দিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাজার নিয়ন্ত্রণের জন্য মূলত দরকার যে কারসাজিরোধ এবং যে বাজারে যে সিন্ডিকেটের জায়গা, সেই জায়গা থেকে কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণের দরকার। সেই নিয়ন্ত্রণটা করতে পারলেই কিন্তু বাজার নিয়ন্ত্রণ সম্ভব, তারা অনেক ক্ষেত্রে বলছেন। আরেকটু জানিয়ে রাখে, বাজারে বিশেষ করে কয়েক মাস ধরে কিন্তু আমরা দেখেছি যে মাছের দাম কিন্তু বাড়তি দামে কিন্তু বিক্রি হচ্ছে। বিশেষ করে একটি রুই মাছ কিনতে যেটি 280 থেকে 300 টাকা পাওয়া যেত, সেটি কিন্তু 1 কেজি ওজনের একটি রুই মাছ অনেক ক্ষেত্রে সেটি 380 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। আসলে বাজারের যে বাজেটের পরের যে প্রভাবটা, সেটি কিন্তু এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তবে এটি কার্যকরের জন্য যেটি প্রয়োজন, শুধু উৎস কর নয়, এটা বাজার ব্যবস্থাপনায় নজরদারি দিতে হবে। একই সাথে কিন্তু যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট দমনে কিন্তু সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর কিন্তু ভূমিকাও রয়েছেন, এমনটাই কিন্তু বিক্রেতারা বলছিলেন। সবকিছু মিলে বাজারে আসলে সাধারণ মানুষের জন্য বাজেটে স্বস্তি আসলেও কিন্তু বাজারে কিন্তু দৃশ্যমান কোনো স্বস্তি আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এই ছিল বাজার নিয়ে সবশেষ। মেজবা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুনছিলাম আমাদের সহকর্মী মেজবা হাসান বাজেট পরবর্তী বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন। টানা 4 দফা কমার পর এক লাফে 6,500-এর বেশি বাড়ল স্বর্ণের দাম। ফলে আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে 2.25 লাখ টাকায়। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। মূলত বিশ্ববাজারে স্বর্ণের দাম 2% বেশি বেড়ে যাওয়ায় তার সমন্বয় করা হয়েছে দেশীয় বাজারের সাথে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরির জন্য গুনতে হবে 2,14,734 টাকা, আর 18 ক্যারেট বিক্রি হচ্ছে 1,84,058 টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দামও বেড়ে পৌঁছেছে 3,150 টাকায়। বিশ্বে প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন সম্পদের মাইল ফলক স্পর্শ করলেন ধনকুবের ইলন মাস্ক। একই সময়ে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সর্বোচ্চ প্রাথমিক শেয়ার বিক্রির রেকর্ড গড়ল তার প্রতিষ্ঠান স্পেস এক্স। আরও জানাচ্ছেন নুসরাত মৌমি। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক স্পর্শ করলেন নতুন এক মাইলফলক। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো ট্রিলিয়নিয়ার হবার গৌরব অর্জন করলেন এই ব্যবসায়ী। একই সময় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সর্বোচ্চ প্রাথমিক শেয়ার বিক্রির রেকর্ড গড়ল মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। আর তাতে ভর করেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের খাতায় নাম লেখালেন মাস্ক। এখনো কোনো মুনাফা অর্জন করতে না পারলেও মাস্কের জনপ্রিয়তায় ভর করে শুক্রবার যুক্তরাষ্ট্রের নাসডাকে তালিকাভুক্ত হবার আগেই আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে $75 বিলিয়ন সংগ্রহ করেছে স্পেসএক্স। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দাখিল করা এক নথিতে মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিটি $135 দরে 56 কোটি শেয়ার বিক্রি করেছে তারা। বাজারে যে পরিমাণ শেয়ার ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছিল তার চেয়ে 4 গুণ বেশি চাহিদা তৈরি হয়েছে। তালিকাভুক্তির পর প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে $1.8 ট্রিলিয়ন, যার ফলে বিশ্বের শীর্ষ 10টি প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে স্পেসএক্স।
ওয়াশিংটন পোস্টের তথ্য বলছে স্পেসএক্স ও টেসলায় মাস্কের অধিভুক্ত শেয়ারের যৌথ মূল্য দাঁড়িয়েছে 1.1 ট্রিলিয়ন বা $1,10,000 কোটি ডলারেরও বেশি। স্পেসএক্সের প্রায় অর্ধেক শেয়ারের মালিক মাস্ক। তবে এর মধ্যে এমন কিছু শেয়ারও রয়েছে যা তিনি ভবিষ্যতে অর্জন করতে পারেন। তবে সেজন্য মহাকাশে কম্পিউটার তথ্য কেন্দ্র পাঠানো এবং মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে তোলার মতো লক্ষ্য পূরণ করতে হবে তাকে। সবশেষ তথ্য বলছে স্পেসএক্সে মাস্কের ওই শেয়ারগুলোর মূল্য প্রায় $867 বিলিয়ন। অন্যদিকে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বড় অংশ মাস্কের মালিকানাধীন। শুক্রবার থেকে শেয়ার বাজারে স্বাধীনভাবে স্পেসএক্সের শেয়ার বেচাকেনা করছেন সাধারণ বিনিয়োগকারীরা। তবে চাহিদার কারণে যদি প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দর $140 উঠে যায়, তবে মঙ্গল গ্রহের উপনিবেশ এবং মহাকাশ ভিত্তিক তথ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত অতিরিক্ত শেয়ারগুলো হিসাবের বাইরে রাখলেও মাস্ক কাগজে কলমে একজন ট্রিলিয়নিয়ার হয়ে যাবেন। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।